স্যার আমরা তাহলে ইউনিভার্সিটির গল্পটা শুনলাম, দেন আপনি ওপেক্স ইনহাই কিভাবে জয়েন করলেন সেটা শুনলাম। স্যার সেই লিভাইসের সাথে কাজ করার গল্পটা একটু। এই লিভাইসের সাথে কাজ করাটা খুব ইন্টারেস্টিং ছিল। তো জবটা যখন হয়ে গেল ডে 1, প্রথমে তো আমাদের যেটা হতো লিভাইসের নিয়ম বা ওপেক্সের নিয়ম অনুযায়ী যে কোনো নিউ জয়েনার প্রথমে হচ্ছে ওদের মিরপুর অফিসে 1 মাস ট্রেনিং করবেন। 1 মাস ট্রেনিং এর পরে সবাইকে যার যেখানে হচ্ছে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সো আমাদেরকে 1 মাস ট্রেনিং দিয়ে কাজপুরে পাঠিয়ে দেওয়া হলো। তো কাজপুরে গেলাম, যাওয়ার পর আমাদেরকে নিয়ে ওখানকার যে জিএম ছিলেন তিনি পরিচয় করে দিলেন সবার সাথে যে ফেরদৌস আর তৌফিক ওরা নতুন জয়েন করেছে, এখন থেকে তোমাদের সাথে না এই তৌফিক হচ্ছে 25তম ব্যাচ। তো ওরা আজকে থেকে তোমাদের এখানে কাজ করবে। ঠিক আছে, সবাই হ্যান্ডশেক ওয়েলকাম টু করে সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি কেউ আমাদের সাথে নেই, সবাই কাজ করতেছে, কারো আর মানে এদিকে হুশ নাই। এখন গুড বাট বসতে তো পারবো, একটা তো চেয়ার থাকবে, এখন দিয়ে কোনো চেয়ারও নাই। মহা ইয়া যে এখন কি দাঁড়ায় থাকবো কন্টিনিউয়াসলি, বুঝতেও পারতেছি না কিছু। পরে যে একটা বড় ভাই বুটেক্সের সিনিয়র 22তম ব্যাচে, নাম না বলেই হ্যাঁ ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা যে জয়েন করেছি আমরা কি কোথাও বসবো? উনি খুব অবাক হয়ে ভাইয়া তাকে জিজ্ঞেস করলেন, বসবা মানে? ভাই আমরা কি কাজের মধ্যে ইনভলভ হবো? কাজে ইনভলভ হওয়া মানে কি করবো ভাইয়া? ওই কিছু করার নেই, থাকো এইভাবে থাকো। ভাইয়া একটু কি বসা যাবে না? শোনো, তোমরা হয়তো ভেবেছো তোমাদেরকে কাজের জন্য জয়েন করা হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। আমরা এখানে অনেক সময় স্টক নিয়ে রাখি, হ্যাঁ, যদি কেউ চলে যায় যাতে তাকে সে রিপ্লেস করতে পারে। সো তোমরা দুজনই স্টক হিসেবে আসছো, কিপ স্টেইং লাইক দ্যাট। এখনো স্যার এই প্র্যাকটিস আছে অবশ্য। তো যাই হোক, জাস্ট কিডিং। এটা দরকার স্যার, বিকজ দিস আর দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এখন যারা নতুন কোম্পানিতে জয়েন করে, আপনারা জীবন মাশাআল্লাহ সবকিছু সুন্দর করে সাজায় রাখছেন, কিন্তু সেটা তো অনেক ত্যাগের বিনিময়ে আসলে না। সেটাই মানে হয়েছে কি, মানে আমাদের আমি যখন আপনাদের কিউবিকলসগুলোর ভিতর দিয়ে গেলাম আমার তো ভালো লাগছে, অলমোস্ট মানে 400 কিউবিকলস আছে। হ্যাঁ, ওই সময়টাতে আমাদের আসলে খুব মন খারাপ হতো। মন খারাপ হতো এটা ভেবে যে ব্যাড প্র্যাকটিস হচ্ছে, এখন গুড প্র্যাকটিস আমরা মানুষকে তৈরি করার বা শেখানোর জন্য সবসময় সবাই রেডি না। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন আমার এখানে যদি কেউ জয়েন করে তাকে আমরা চেষ্টা করি ডে 1 থেকে এনগেজ করে দিতে, যে ও যেন কখনো ফিল না করে যে আমি একটা কোম্পানিতে আসছি, আই হ্যাভ নাথিং টু ডু। সো আমি যখন ওপেক্সে কাজ করলাম, দেখা গেল একটা সার্টেন পিরিয়ড আমাদের আসলে কিছুই করার নেই। আমাদেরকে প্রিন্ট আনতে পাঠাচ্ছে, স্যাম্পল ক্যারি করতে পাঠাচ্ছে, কোনো স্ট্রাকচার নেই, কোনো গাইডলাইন নেই, কোনো সাজেশন নেই, কোনো কিছু প্রপারলি হচ্ছে না। আমি বোধহয় 3 মাস জাস্ট কাটালাম, প্রিন্ট আউট নিয়ে আসতাম আর হচ্ছে প্রোডাকশন ফ্লোরে যে স্যাম্পল নিয়ে আসতাম। এইটা কি আমি একটা জিনিস বিশেষ করি স্যার, যে কেওসের মধ্যে থেকে সবচেয়ে বেশি শেখা যায়, মানে ইন টার্মস অফ যদি আমি যে চিন্তা, আপনিও কি এটা সাপোর্ট করেন কিনা? এটা শেখা যায় যদি এনগেজ করা হয়। এখন দেখা যাচ্ছে আমাকে তো আগে সিকুয়ালটা বা চেইনটাকে বুঝতে হবে, যে আমি যখন একটা কাজে আসলাম আমাকে যদি একটা ওভারভিউ বা প্রসেস ফ্লোটাকে যদি পুরোপুরি বুঝাই দেওয়া হয়, দেন আমাকে মাঝখানে যে কাজ করতে দেওয়া হবে আমি কিন্তু প্রসেসের আগে পরে জিনিসটাকে মানে একটা লোকেট করতে পারবো, কানেক্ট করতে পারবো। আমি এটা কেন করতে সরি, বাট দেখা গেল যে আমি আসলে কানেক্ট করতে পারছি না। আমাকে বলা হলো যে তুমি এখান থেকে কাউন্ট করো, যে এটা হচ্ছে ইনভেন্টরি রিপোর্ট আর এটা হচ্ছে আমার বুকিং শিট, যে আমি কতগুলা কেয়ার লেভেল বুকিং দিয়েছি, কতগুলা কেয়ার লেভেল রিসিভ হয়েছে, কোনোটা বেশি হয়েছে কিনা, কোনোটা কম হয়েছে কিনা। কিন্তু ভিশন না থাকাতে এই কাজটা গুরুত্বপূর্ণ, বাট এই কাজটা মার্কেটিং মার্চেন্ডিং এর কাজ না, এটা হচ্ছে স্টোরেজ। ঠিক আছে, সো জিনিসগুলো হচ্ছে যে আসলে আমাদেরকে এমন কাজে এনগেজ করা হলো, ইনভলভ করা হলো যেটা আসলে আমার ওই রোলেরই না। ঠিক আছে, সো আমাদের অনেকখানি সময় লেগেছিল রিয়েল কাজের মধ্যে এনগেজ হতে, ইনভলভ হতে। এটা স্যার কয় মাস পরে হলো বা 1 বছর? এটা প্রায় 3 মাস পরে। 3 মাস পরে দেখা গেল যে দুজন সিনিয়র চলে গেলেন, আমরা তাদেরকে রিপ্লেস করলাম। বসার জায়গা পাইছিলেন? তখন যে দুজন চলে গিয়েছে, তো রিপ্লেসমেন্টে বসার জায়গা পেয়ে গেলাম। এবং রিস্ক যেটা হইলো, আজকে থেকে তুমি সব দেখবা। এখন আজকে থেকে তুমি সব দেখবা, আমি তো 3 মাস কিছুই দেখি। স্টোরের কাজ করছেন, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং স্টোরের কাজ, মানে আননেসেসারি, মানে যেটা মানে জাস্ট আমাকে কিছু একটা দিয়ে বিজি রাখা আর কি। হ্যাঁ, তো আমি
যাচ্ছিলাম আসতেছিলাম আর হচ্ছে ক্যারিয়ার বা মেসেঞ্জারে কাজ করছিলাম, বাট আমরা কিন্তু কাজে ইনভলভ হতে চেতাম, এনগেজ হতে চেতাম। তৌফিক সাহেবের কি অবস্থা? তৌফিক ভাই কি মোটামুটি? তৌফিক ভাই আমি একই ইয়াতেই ছিলাম। পরে যখন ভাইরা চলে গেল পুরার লোডটা চলে আসলো, এরপর হচ্ছে তুমি যে কথাটা বললা যে পানিতে ফেলে দিলে আপনি তো সাঁতার শিখবেন, তো পানিতে ফেলে দিলে এরপর হাবুডুবু খেতে খেতে মানে এই যে সাঁতার শিখে একটা সুন্দর ওয়েল ফরম্যাট স্টাইল। আর এরপর যখন দাঁড়ায় গেল জিনিসটা এত নাইস ওয়েতে দাঁড়ায় গেল, মানে এটা একটা ওভারঅল ডিপেন্ডেন্সি অনেক অল্প বয়সে আমার কাছে চলে আসে। টোটাল কত বছর আপনি ওপেক্সে? আমি ওপেক্সে ছিলাম 1.5 বছর থেকে 2 বছরের মতো। একটা পিরিয়ডে আমি এসে ফিল করলাম যে আমি আসলে এখানে একই জবকেই বারবার রিপিটেশন হচ্ছে, সো আই হ্যাভ নো ফার্দার লার্নিং ফ্রম হিয়ার, সো বেটার টু সুইচ ফ্রম হিয়ার টু লার্ন সামথিং মোর। আমরা এই জায়গাটাতে যদি একটু সামারি করি, তার মানে হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করছেন যে একটা জিনিস শিখে হওয়ার পরে নতুন কি আছে, মানে ইউ আর অলওয়েজ স্ট্রাইভিং ফর সামথিং এলস, সামথিং নিউ। ডেফিনেটলি আমি সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি যখন ইন্টার্ন করি তখনই তো আমার ক্যারিয়ার প্ল্যান ফিক্স করা যে আমি মার্কেটিং মার্চেন্ডাইজিং আসবো। আমি কিন্তু অনেক ওয়েল প্ল্যান্ড ওয়েতে আগাই। সো আমি আমার ক্যারিয়ার প্ল্যান আমার ইন্টার্ন করার সময় সেট করে রেখেছি আমি মার্কেটিং মার্চেন্ডাইজিং এ যাব। এখানে একটা ছোট্ট প্রশ্ন করি স্যার, আমরা সবসময় একটা ওয়ার্ড শুনি যে আমরা প্ল্যান করি বাট গড ডিসপোজ করে, মানে আমরা যে প্ল্যান করি আল্লাহ দেখা যায় সবসময় এটা করে না। আপনার লাইফে কি কোনো এরকম হয়েছে আপনি এরকম একটা প্ল্যান করছেন বাট আলটিমেটলি আল্লাহ এটাকে অন্যভাবে ঘুরায় ফেলছে, এরকম কিছু? এটা হয়েছে, আমি কলেজের কথাই ধরি, আপনি নিশ্চয়ই ভাবছেন যে বুয়েটে পড়বেন বা কিছু। এটা হয়েছে বাট আমি সবসময় যেটা করেছি প্ল্যান এর সাথে আবার প্ল্যান বি সিও রেখেছি, কারণ আমি সবসময় মনে করি যে জীবনটা এরকম, এটা তো সার্টেনিটি আনসার্টেনিটির মাঝে, সো সবসময় আসলে চেষ্টা করা উচিত সামহাও সামওয়ে অল্টারনেটিভস। আমি আপনাদের যে জানতে চাচ্ছি যে প্ল্যান যেটা করছেন সেটার ভিন্নটাও আসতে পারে, ভিন্নটা আসলে ওইটা যাতে আপনি গ্রহণ করেন সেটাও মানসিক আমাদের থাকতে হবে। আমরা যেটা হচ্ছে বেশি টানেল ফোকাস হইলে ওর বাইরে কিছু চিন্তা অনেক সময় দেখা যায় যে ডিপ্রেসড হয়। রাইট। তার মানে স্যার আমাদের প্ল্যান বি সি রাখাটাও খারাপ না। অনেকে মনে করে যে প্ল্যান বি সি রাখলাম, প্ল্যান এতে আমার ফোকাস কমে গেল। আপনি ওটা না, ওটা আমি মনে করি সমান গুরুত্ব আপনি, কারণ প্ল্যান এ আমার প্রায়োরিটি বলেই তো এ হয়েছে, সেকেন্ডটা আমার সেকেন্ড প্রায়োরিটি বলেই তো বি হয়েছে, থার্ডটা বলেই তো সি হয়েছে। তার মানে স্যার না থাকার চেয়ে বি সি ডি থাকা ভালো। যে আমি সব সময় প্ল্যান করি কিছু অল্টারনেটিভকে ব্যাকআপে রেখে, যাতে আমি কখনো ডিমোটিভেটেড না হয়ে যাই, ডিমোরালাইজ না হয়ে যায়। যেমন আমি যদি একটু ব্যাকে যাই, ছোটবেলা থেকে আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। হ্যাঁ, মানে বাবা মা যখন আমাকে আদর করে, আমি যখন স্কুলে বা আমি যখন কলেজে, তখন থেকে বাবা মা আমাকে আদর করতে বলতো, বাবা তুই কিন্তু ডাক্তার হবি, তুই কিন্তু ডাক্তার হবি। কারণ হচ্ছে যে ফ্যামিলির মধ্যে আমার বড় মামা ছিলেন একমাত্র ডক্টর, এবং আমরা দেখেছি ওনার নেম ফেমটা কিরকম ছিল। যেহেতু আমি পড়ালেখায় ভালো ছিলাম, আমি 12 নম্বরের জন্য বোধহয় এসএসসি তে বোর্ড স্ট্যান্ড মিস করি, 28 নম্বরের জন্য বোধহয় এইচএসসি তে বোর্ড স্ট্যান্ড মিস করি, আমাদের সময় আবার বোর্ড স্ট্যান্ড ছিল। এবং আমি কিন্তু বুটেক্সে আমার ইয়ারের সবচেয়ে বেশি নাম্বারধারী ছিলাম। তো যেটা হলো যে পাসিং আউটের সময় স্যার, হ্যাঁ না ইনের সময় এসএসসি এইচএসসি পরে। আচ্ছা, তো যেটা হলো যে বাবা মা চাইতো আমি ডক্টর হব। সো যেটা হলো যে আমি যখন প্রিপারেশন নিচ্ছি মেডিকেলে, আমার মধ্যে সাম কাইন্ড অফ ওভার কনফিডেন্স চলে আসলো। দ্যাটস আ মিস্টেকস টু বি নোটেড। যে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসলো। কনফিডেন্সটা হচ্ছে এরকম যে জীবনের ভুলগুলা থেকেই তো মানুষ শিখে, এটা ছিল হচ্ছে ভুলটা, যে আমি এসএসসি এইচএসসি এত ভালো রেজাল্টে আমার যে মার্কসটা অনেকখানি এগিয়ে গেল, তখন তো ভর্তি পরীক্ষাতে হচ্ছে এসএসসি এইচএসসি মার্কটা একটা যোগ হতো, বাকিটা হচ্ছে পরীক্ষা হতো। তো আমার কাছে মনে হতো আমি এমনি ঢাকা মেডিকেল সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাবো, যদি আমি 80 নাম্বার বা 75 নাম্বারও কারেক্ট দিতে পারি অবজেক্টিভে, আমি এমনি চান্স পেয়ে যাবো। সো আমার প্রিপারেশনটা খারাপ হলো, আমি চান্স পেলাম ফরিদপুর মেডিকেলে, যেখানে আমার সব ফ্রেন্ড সার্কেল চান্স পাইলো ঢাকা মেডিকেলে, কিছু সলিমুল্লাহ মেডিকেলে। তখন বুয়েটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ঢাকা ভার্সিটি পরীক্ষা জাস্ট 1 উইক আছে, যেটা প্রিপারেশন আমার নেই। আমি আবার ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম প্রচন্ড আপসেট হয়ে। সেই পরীক্ষা দিয়ে আমার যেটা রেজাল্ট হলো, আমি বোধহয় জুওলজি বা জিওগ্রাফি, মানে একদম পিছনের দিকে সাবজেক্টে এরকম পেলাম, আরো আপসেট হলাম। আমার এখনো মনে পড়ে প্রতিটা রাত্রে আমার মা ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদতো, আমি সেই কান্নার আওয়াজটা পেতাম, আমার হাহাকার লাগতো যে বাবা মা ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখে বড় করলো সেটা আজ ফরিদপুর মেডিকেলে চলে গেল, বাবা মাকে ছেড়ে ওই দূরে যেয়ে পড়বো, ফরিদপুর মেডিকেলে পড়বোই না।
ঢাকা ভার্সিটিতেও পড়বো না, এমন কোনো একটা জায়গায় পড়বো যেখানে পড়ে সবকিছুকে ছাড়াই যেতে পারবো। থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, থ্যাঙ্কস টু অল দ্য ওয়েল উইশার হু প্রেড ফর মি, যে মাশাআল্লাহ আজকে টেক্সটাইলে পড়ে আমি যেখানে আছি, যে পজিশনে আছি, কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ারতে কোনো অংশে আমি কম নেই আলহামদুলিল্লাহ। এবং অনেক ক্ষেত্রে এগেইন থ্যাঙ্কস টু গড যে অনেকের থেকে অনেকখানি এগিয়ে আছি মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।